নাওরা ওঠো, আর কত ঘুমাবে? উঠছি, আর একটু। এটা তোমার বাসা নয় নাওরা, গাড়িতে কিভাবে ঘুমায় মানুষ? নাওরা ধীরে ধীরে চোখ খুলে দেখে সে গাড়িতে বসে আছে। আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তোমার বাসায় এসে গেছি। নাওরা বাইরে তাকিয়ে দেখে একটু সামনেই তাদের বাসা। এই দুপুরের গরমে এভাবে ঘুমিয়ে ঘামে ভিজে খারাপ অবস্থা। বোরখা পরায় তেমন বোঝা যাচ্ছে না। নওয়াফের দিকে তাকিয়ে বলে, ভাগ্যিস ঘুমানোর আগে আপনাকে ঠিকানাটা দিয়েছিলাম, নয়তো আজও না জানি কোথায় নিয়ে চলে যেতেন। এক কথা কতবার বলবে তুমি? যতবার মন চাইবে ততবার বলবো। বাসায় যাবেন আপনি? না থাক, যাওয়া লাগবে না। পরিচয় তো আর দিতে পারবো না। কেন পারবে না? আমি না তোমার স্বামী? হ্যাঁ, সেটা বাসায় বলি আর মামি আমাকে বের করে দেখ বাড়ি থেকে। তাহলে তো তোমাদের বাসায় আরও যাওয়া উচিত। যেতে পারেন, যদি আমাকে বের করে দিলে আপনার বাসায় তোলেন। রাজি আছেন? নওয়াফ সোজা হয়ে বসে বলে, অনেক দেরি হয়ে গেছে, বাসায় যাও। অনেকক্ষণ ধরে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। পোল্টি খেয়ে গেলেন, আজ তো সাথে নিতে চাচ্ছেন না। দেখবেন একদিন নিজে থেকে আমাকে নিতে চাইবেন। ওই দিন আমি নিজেই যাব না। সেই দিনটা কিন্তু বেশি দেরি নেই। বলেই নাওরা মুখ ভেঙচি দিয়ে গাড়ি থেকে নেমে বাসায় চলে যায়। বুদ্ধি করে নওয়াফ বাসা থেকে একটু দূরে গাড়ি থামিয়েছে। কেউ দেখে নিলে সমস্যা হয়ে যেত। আসলেই নওয়াফের বুদ্ধি আছে। স্যার বলে কথা। নাওরাকে যেতে দেখে নওয়াফ গাড়িতে বসে থেকে কাউকে ফোন দেয়। টাকা পৌঁছে গিয়েছে অ্যাকাউন্টে? জি স্যার, পেয়েছি। ঠিক আছে, ভবিষ্যতে তোমাদের দরকার লাগতে পারে। আমাদের আপনি যখনই ডাকবেন আমরা হাজির হয়ে যাব স্যার। তারপর নওয়াফ ফোন কেটে বাসার উদ্দেশ্যে যায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট করে আবার হাসপাতালে ইলার কাছে যাবে। নাওরা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে মামির কাছে যায়। দুপুরের খাবার রেডি করে সবাই মিলে খাবার খেতে বসে যায়। খেতে খেতেই নাওরা বলে, মামি, ইলার আম্মু বলেছে আমাকে আর সাফিয়াকে বাসায় যেতে। তুই কি বললি? কি আর বলবো, বলেছি যাব না হয়। যাবি বললি যে, বাসা চিনিস? স্যারকে বলে ঠিকানা জেনে নেব। স্যার মানি? মাঝখানে সাফিয়া বলে ওঠে, আরে আম্মু, তোমাকে তো বলাই হয়নি। ইলার ভাইয়া আপুর স্যার হয়। জানো না, আপুর ড্রেসে সেদিন রক্ত দেখে ওনার কি টেনশন, দেখছিল আপুর কোথাও আঘাত লেগেছে কিনা। সাফিয়ার কথা শুনে মামি একটু সন্দেহের দৃষ্টিতে নাওরার দিকে তাকায়। নাওরা বুঝতে পেরে হেসে বলে, আরে তুমিও না, স্যার হয় আমার। তাছাড়া ওনার বোনের সাথে এসেছিলাম তো, তাই এক্সট্রা কেয়ার দেখাচ্ছিল আর কি। আমি তো কিছু জিজ্ঞাসা করিনি। হ্যাঁ, তোমার মুখ না বললেও চোখ সব বলে দিয়েছে। মাহারু বলে ওঠে, আপু তোমরা কোথায় যাবা? আমিও যাব। আমাকেও নিয়ে যাবা কিন্তু। মামি ধমক দিয়ে বলে, কাউকে যেতে হবে না। নাওরা, ওনারা একবার বলেছে ভালো কথা, যেতে হবে না বাসায়। হাসপাতালে গিয়ে দেখে এসেছিস, সেটাই চলবে। ইলা সুস্থ হলে কলেজে সাফিয়ার সাথে দেখা করে নিবে। কিন্তু মামি, কোনো কিন্তু না। তুই এত বোকা কেন? ওরা কথার কথা বলেছে, আর বললে একজনের বাসায় চলে যেতে হবে নাকি? তাদের আর কতটুকু চিনিস? স্যারকে তো চিনি, সাফিয়াও তো ইলাকে চেনে। তো স্যার কি করবে? ম্যাডাম হলো একটা কথা ছিল। কাউকে না চিনে কি স্যারের সাথে বসে থাকবি একা একা? আর সাফিয়া ইলারও তেমন ভালো ফ্রেন্ডশিপ নেই, থাকলে আমি জানতে পারতাম। ঠিক আছে মামি, যাব না। নাওরার একটু মন খারাপ হলেও মামির কথা মেনে নেয়। মামি তো আর জানে না তাদের বিয়ের কথা। তাছাড়া নওয়াফের পরিবারও তো কিছুই জানে না। এভাবে বাসায় যাওয়াটা আসলেই ঠিক হবে না। তাকে তো আর দেখবে না যে আবার বাসায় যেতে বলবে। স্যারকে বলেও স্যার কখনোই তাকে বাসায় নেবে না। নাওয়া খাওয়া শেষ করে নাওরা রুমে চলে যায়। শরীর অনেকটা দুর্বল লাগছে, তাই চুপচাপ গিয়ে শুয়ে পড়ে। শুয়ে শুয়ে নওয়াফের কথা ভাবতে থাকে। নাওরা ভার্সিটিতে ওঠার কয়েক মাস পর নওয়াফও ভার্সিটিতে যোগ দেয়। নাওরা শুরুর দিকে অনেকটাই চুপচাপ ছিল, তবে ধীরে ধীরে বন্ধুদের পাল্লায় পড়ে দুষ্টুমি শুরু করে, যদিও সেটা ক্লাস পর্যন্তই সীমাবদ্ধ থাকে। একটা ডিপার্টমেন্টে পড়তে পড়তে শিক্ষকদের সাথেও একটা ভালো পরিচিতি চলে আসে। সেই হিসাবে ক্লাসে টুকটাক দুষ্টামি করাই যায়। নওয়াফ আরও পরে ভার্সিটিতে জয়েন করলেও স্টুডেন্টদের সাথে খুব তাড়াতাড়ি পরিচিতি হয়ে যায়। তো নাওরা অন্য শিক্ষকদের মতো নওয়াফের সাথে একই ব্যবহার করত। তবে অন্যান্য শিক্ষকদের তুলনায় নওয়াফ একটু ইয়াং, তাই তাকে মেয়েরা বেশি পছন্দ করে। অন্যান্য টিচাররা যেমন ক্লাসে একটু রসিকতা করে, নওয়াফ সেসবে নেই। তার পড়ানো উচিত, সে পড়িয়ে যায়। ক্লাসে কেউ মনোযোগী না থাকলে একটু কথাও শোনায়। সে হিসাবে নাওরা বেশি বকা খায়। সেটাও কিছু মেয়েদের পছন্দ না। ওরা ভাবে নওয়াব স্যার নাওরাকে বেশি প্রাধান্য দেয়। তবে নাওরার মতে, তোরাও কথা বল ক্লাসে, তাহলেই তো নওয়াব স্যারের বকা খাবি। আমি তো আর তোদের মতো ক্লাসে স্যারের দিকে তাকিয়ে থাকি না। আমার ক্লাস করতে ভালো লাগে না, তাই গল্প করি আর বকা খাই। এসব ভাবতে ভাবতেই নাওরা ঘুমিয়ে যায়। সারা বিকেল একটানা ঘুমিয়ে সন্ধ্যার পর ঘুম থেকে ওঠে। তাও আবার এমনিতে ওঠে না, ফোনের শব্দ উঠেছে। ফোন রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলে, রূপা বল, কিরে কই থাকিস তুই? ভার্সিটিতে আসিসনি কেন? কেন আসিনি আমি কিভাবে বলবো? তুই এখনো কি ঘুমাচ্ছিস? জানি না। কি জানিস না? ওঠ আগে তুই। রূপাকে লাইনে রেখে নাওরা উঠে বসে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে রাত হয়ে গেছে। ফোন কানে নিয়ে বলে, বল এখন। ভার্সিটিতে আসিসনি কেন? হাসপাতালে গিয়েছিলাম। কেন, কার কি হয়েছে? তুই ঠিক আছিস? নওয়াব স্যারের বোনের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আগের দিন আমি সাথে করে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, আজকে আবার দেখতে গিয়েছিলাম। মেয়েটা ভালো আছে এখন। ও, এর জন্য স্যারও আসেনি আজকে? কালকে আসবি ভার্সিটিতে? আসবো। আচ্ছা, দেখা হবে তাহলে। রিচিও আসেনি, বাড়িতে গেছে বিয়ে খেতে, তাই বুঝি আমাকে মনে পড়েছে? আরে তা না, তোকে আমার সবসময়ই মনে পড়ে। রূপার সাথে টুকটাক কথা বলে নাওরা রুমের বাইরে বেরিয়ে আসে। এসে দেখে মামাও চলে এসেছে। সবাই বসে কিছুক্ষণ গল্প করে, তারপর মাহারুকে নিয়ে পড়তে বসায়। প্রতিদিনই মাহারুকে সাথে নিয়ে নাওরা পড়তে বসে। মাহারু নিজের বাড়ির কাজ করে আর নাওরা নিজের পড়া পড়ে।
সাফিয়াকে পড়তে বসাতে হয় না, সাফিয়া পড়াশোনায় ভালো, তাকে পড়ার জন্য কিচ্ছু বলতে হয় না। তবে মাহারুর মনোযোগ কম, তাকে জোর করেই পড়াতে হয়। সাফিয়া পড়াশোনায় ভালো, তাকে পড়ার জন্য কিচ্ছু বলতে হয় না, তবে মাহারুর মনোযোগ কম, তাকে একটু জোর করেই পড়াতে হয়। রাতে মামা জানায় কিছুদিনের মাঝে সাফিয়ার খালার পরিবার বেড়াতে আসবে এখানে, বাসায় থাকবে বোধহয় কিছুদিন। এটা সায়েদ ইসলামের নিজের বাসা নয়, তারা সবাই মূলত গ্রামেই থাকতো। তবে নাওরা একসময় বাবা মায়ের সাথে বাবার চাকরি সূত্রে শহরেই থাকতো। বাবা মায়ের মৃত্যুর পর মামা এসে তাকে গ্রামের বাড়িতে নিয়ে যায়। তিনি নিজেও শহরে চাকরি করতেন, তবে ফ্যামিলি গ্রামের বাড়িতে থাকতো। কিন্তু ছেলেমেয়ের পড়াশোনার জন্য তিনি পরিবার নিয়ে শহরে ভাড়া বাসায় থাকা শুরু করেন। অনেক বছর ধরে তারা এখানেই থাকেন, তাই চারপাশে প্রায় সবাই তাদের পরিচিত আছে। খালাখালু আসবে বলে সাফিয়া মাহারুর দুজনেই অনেক খুশি। তবে নাওরা তেমন কিছুই বলে না, কারণ সাফিয়ার খালা তাকে তেমন একটা পছন্দ করেন না। এতে যদিও নাওরার কিছুই আসে যায় না, কারণ তার মামা মামি ঠিক আছে, তাতেই চলবে। সাফিয়ার খালার 2 সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে। ছেলে সৈকত ইসলাম পড়াশোনা শেষে চাকরি করে, মেয়ে রিশা ইসলাম এবার ভার্সিটিতে উঠেছে। সাফিয়ার খালা আরও 2 বছর আগেই রিশাকে এই বাসায় পাঠিয়ে দিতে চেয়েছিলেন। তাদের মতে নাওরা যদি এখানে থেকে পড়াশোনা করতে পারে তবে রিশা কেন পারবে না, তবে মামি অনেক বলে আটকিয়েছিল। এখন জানি না কি করে। পরের দিন নাওরা ভার্সিটিতে পৌঁছাতেই রূপার সাথে দেখা হয়ে যায়। দুজনে একসাথে গল্প করতে করতে ক্লাসে যায়। ক্লাসে যেতেই দেখে লামিয়াদের গ্রুপ তার দিকে তাকিয়ে কিছু নিয়ে কথা বলছে। নাওরা তাদের পাশ কাটিয়ে যাওয়ার সময় শোনে তাকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে, আজ স্যারকে ভালো সার্ভিস দিতে পারি না বলে আমরা স্যারের প্রিয় হতে পারলাম না। নওরা কথাটা শুনেও নাসরার ভান ধরে চলে যায়। এখন তাদের সাথে লাগলে পরিস্থিতি আরও খারাপ হবে। এমনিতেও লামিয়াদের গ্রুপটা ভালো না, ক্লাসের বাইরে কথা ছড়াতে বেশি সময় নেবে না। কিছু কিছু পরিস্থিতিতে কটু কথা হজম করে নিতে হয়, আর নাওরা এটা খুব ভালো করেই পারে। নাওরা তাদের পাশ কাটিয়ে চলে গেলেও তারা পেছন থেকে হাসাহাসি করতে থাকে। নাওরা রূপাকে নিয়ে বসতেই রূপা বলে, কিরে কি হয়েছে, কি বলছিল রে? যাই বলুক, শোনার প্রয়োজন নেই। তারপর 2 বান্ধবী নিজেদের মতো গল্প করতে থাকে। আজও নওয়াফ ভার্সিটিতে আসেনি, উনি ছুটি নিয়েছেন। নাওরা ফিসফিসিয়ে রূপাকে জানায় আজকে ইলাকে হাসপাতাল থেকে রিলিজ দিতে পারে, তাই হয়তো আসেনি। ক্লাস শেষে সবাই চলে যেতেই লামিয়ারা সবাই নাওরার কাছে চলে আসে। আজ তো নওয়াফ স্যার আসেনি, তোমাকে বাসায় পৌঁছে দেবে কে? স্যার কেন পৌঁছে দেবে আমায়? দেখলাম তো গতদিন স্যারের গাড়িতে তোমাকে বসে থাকতে, কোথায় গিয়েছিলে দুজন? লামিয়ার কথা বলার ধরন একটুও স্বাভাবিক ছিল না। সে যে নাওরাকে ঠেস দিয়ে বলছে সেটা বোঝাই যাচ্ছে। নাওরা মোটেও উত্তর দিতে চাচ্ছিল না, কারণ কিছু বললেই তাতে স্যারের নাম খারাপ হবে। তবে বাধ্য হয়ে একটা মিথ্যা উত্তর দেয়, আমি এক জায়গায় গিয়েছিলাম, পথে স্যারের সাথে দেখা হওয়ায় স্যার লিফট দিয়েছিল। আমাদের সাথেও তো কত স্যারের দেখা হয়, আমাদের তো এভাবে লিফট দেয় না স্যার। দেখো এত কথার কি আছে ভাই, একটা সাধারণ বিষয় এভাবে পচাচ্ছ কেন? স্যারের সাথে তোমার কি সম্পর্ক? তোমাদের সাথে যা সম্পর্ক আমার সাথেও তাই। আমার তো মনে হচ্ছে না, অন্য কিছু নিশ্চিত আছে। তোমার মনে হচ্ছে না তুমি একটু বাড়াবাড়ি করছো? না গো, মনে হচ্ছে না। ঠিক আছে, তোমাদের মন নিয়ে তোমরা থাকো, আমি চললাম। বলেই নাওরা আর কিছু না বলে চলে যায়। তবে বুঝে গেছে বড় কোনো সমস্যা হতে যাচ্ছে। পেছন থেকে তাদের হাসাহাসি শুনেই বোঝা যাচ্ছে তারা বিষয়টা এখানেই থামাবে না। নওয়াফ বিয়েটা না মানা পর্যন্ত নাওরা তো কিছুই বলতে পারবে না। নওয়াফ না মানলে একটাই উপায়, নিজে থেকে নওয়াফের কাছ থেকে সরে আসা। সেদিনের পর কিছুদিন পার হয়ে যায়। এই কয়দিন নাওরা এমনভাবে ক্লাস করেছে যাতে তার সাথে নওয়াফের তেমন কোনো কথা বলতে না হয়। নওয়াফও খেয়াল করে নাওরা যেন প্রতিদিনের তুলনায় এখন একটু বেশি শান্ত থাকে। তার সাথেও তো নিজে থেকে কথা বলতে আসে না। এতে হয়তো নওয়াফ একটু শান্তি পেয়েছে, তাই নিজেও নাওরার সাথে তেমন কথা বলছে না। দেখা সাক্ষাৎ বলতেও সেটা ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ। ক্লাস শেষেই নাওরা বাসায় চলে যায়, নিজ থেকে কোনো ফোনও করে না, তাই কোনো যোগাযোগও হয় না তাদের। অজান্তেই তাদের মাঝে কেমন একটা নীরবতা চলছে, আর নওয়াফও যেন সেই নীরবতাটাকেই প্রশ্রয় দিচ্ছে, যেন নাওরার জন্য তার ফিলিংস তো দূর, কোনো টেনশনও হয় না। সাফিয়া কলেজ থেকে বাড়ি ফিরছিল। ইলা এখনও রেস্টে আছে, তাই তার সাথে দেখা হয়নি। সাফিয়া ইলার কথা ভেবেই হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। আজ যে গাড়ি করে আসছিল সেটা বাড়ির কিছু দূর সামনেই নষ্ট হয়ে যায়, তাই বাকি রাস্তাটুকু সে হেঁটেই আসছিল। আনমনে হাঁটতে গিয়ে হঠাৎই রাস্তায় একটা পাথরে পা লেগে পড়ে যায়। পাশেই একটা গাড়ি দাঁড়িয়েছিল। সেই গাড়ির জানালা দিয়ে মাথা বের করে একটা ছেলে চিল্লিয়ে ওঠে, আরে মেয়ে, ব্যথা পেয়েছো নাকি? কিন্তু সাফিয়া কোনো উত্তর দেয় না, লজ্জায় উঠে দৌড়ে বাসায় চলে আসে। বাসার কাছে এসে এভাবে পড়ে গেল। ছেলেটাও দেখে নিল, ইস কি লজ্জা। অপরদিকে ছেলেটা ভাবছে, আমার সামনেই সব মেয়ে এভাবে কেন পড়ে যায়? আমি কি বেশি সুন্দর যে আমার হ্যান্ডসাম ফেস দেখতে গিয়ে সবাই পড়ে যায়? কিন্তু গাড়ির তো গ্লাস উঠানো, আমাকে কিভাবে দেখবে?